আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ অনুষ্ঠান বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি নিবেদিত হেলদি লাইফ অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আপনাদের সাথে আমি আছি ডাক্তার উম্মে নুসরাত আরা। আমাদের আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় হলো প্রোস্টেট ক্যান্সার এর লক্ষণ, প্রতিকার ও চিকিৎসা। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন বিশেষ গেস্ট। পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর মোয়াররফ হোসেন, সাবেক পরিচালক, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল। আমাদের সাথে আরও আছেন প্রফেসর ডক্টর প্রাণাশী সাহা, সাবেক বিভাগীয় প্রধান, ইউরো অনকোলজি বিভাগ, ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল। আমরা আমাদের অনুষ্ঠানে যাচ্ছি। স্যার, আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। স্যার, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে প্রোস্টেট ক্যান্সার সম্পর্কে আমাদের সাধারণ জনতা এবং যারা ডাক্তার না তারা অনেক কিছুই জানেন না। স্যার, আপনি যদি আমাদেরকে একটু প্রোস্টেট কি এবং কেন প্রোস্টেট ক্যান্সার হয় এই সম্পর্কে একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। প্রথমে আমাদের প্রোস্টেট সম্বন্ধে একটু যদি আমরা জানার চেষ্টা করি। প্রোস্টেট হলো যে একটা ওয়ালনাট অথবা আমাদের দেশে আমাদের সুপারির মতো ছোট একটা গ্ল্যান্ড, যেটা আমাদের মূত্রথলির নিচে এবং আমাদের যে মলাশয় সেই রেকটাম তার সামনে এটা থাকে। প্রোস্টেট কিন্তু পুরুষদের থাকে। এই স্পার্মকে নারিশ করা বা লালন পালন করা অথবা ট্রান্সপোর্ট করা, যে আমাদের টেস্টিস থেকে এটাকে আমাদের ইউরেথ্রা দিয়ে বের হয়ে যাওয়া, তাতে করে এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট অর্গান অন্তত পুরুষদের জন্য। প্রায় 50% পুরুষ মানুষের কারো হয়তো প্রোস্টেটিক হাইপারট্রফি আমরা বলি, বড় হয়ে যায় প্রোস্টেট, বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট। দেখবেন যে 50 মানুষের প্রায় কিছু সমস্যা থাকে, যে পেশাব আটকে যায়, পেশাব করতে গেলে পেশাব হচ্ছে না। অনেকে আবার যখন কমপ্লেন করে যে আমার পেশাবের সাথে রক্ত যাচ্ছে, অনেকে বলতেছে যে আমার কেমন জানি আজকাল আমার কোমরে ব্যথা হচ্ছে। তো এই সমস্ত কমপ্লেন যখন হয় তখন আমরা ধরে নিই যে তার প্রোস্টেটে খারাপ কিছু হলো না। তো আমরা প্রথমে কিন্তু এটা খারাপ কিছু ভাবি না। আমরা ভাবি যে 50% মানুষের এই প্রোস্টেটিক হাইপারট্রফির জন্য এই সমস্যাগুলি হয়। তখন আমরা হয়তো তাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করি, যে দেখি যে খারাপটাও মাথায় নেই আবার ভালোটাও মাথায় নেই। তো খারাপটা মাথায় যদি নেই, আমরা অন্তত সাধারণ যদি একটা পরীক্ষা করি পিএসএ, বা এটা একটা প্রোটিন, এই প্রোটিনটা বেড়ে যাচ্ছে কিনা। সাধারণত এটা 4-এর নিচে থাকলে আমরা বলি যে না, তেমন কোনো অসুবিধা নেই, যে ষাটোর্ধ্ব যারা তাদের ক্ষেত্রে। তো যখনই এই পিএসএ প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন যেটা, এটা যখনই বেড়ে যাচ্ছে, কারো আমরা দেখি যে 50-60-70ও হয়ে গেছে, তাদের ক্ষেত্রে আমাদের কিন্তু খুবই সন্দেহ হয়। তারপর আমরা নেক্সট চিন্তা করি, তাহলে যদি তারা এত বেড়ে গেল, এটা কী কারণে বাড়তে পারে? কোনো ইনফেকশনজনিত কারণে বাড়তে পারে, প্রোস্টেট হাইপারট্রফির জন্য বাড়তে পারে। শুধু যদি আমরা মলদ্বারে আমাদের হাতে একটা গ্লাভস পরে, লুব্রিকেটেড গ্লাভস পরে যদি আমরা হাত দিই, তাহলে ফিল করা যায় এটার অবস্থানটা কেমন। যখন মনে হলো যে হার্ড, বেশ শক্ত, তখনই আমরা চিন্তা করি যে তার খারাপ কিছু হলো কি না। সেই ক্ষেত্রে আমরা অনেক সময় যেটা করি, আমরা একটা এমআরআই করে দেখতে পারি। আমরা ফাইনাল ডায়াগনোসিস করার জন্য সুই দিয়ে একটা পরীক্ষা আছে, যদি আমরা ট্রান্সরেক্টাল আল্ট্রাসাউন্ড করে ওই প্রোস্টেটটাকে, ওই যে অংশটাই আমরা মনে করি যে হার্ড লেগেছে, ওইখানে যদি আমরা শনাক্ত করে আমরা যদি আইদার ট্রান্সরেক্টাল অথবা ট্রান্সপেরিনিয়াল এইভাবে যদি আমরা কোনো সুই দিয়ে ওই অংশটা থেকে কিছু মাংসের মতো নিয়ে আসি, এবং এটা যদি মাইক্রোস্কোপের নিচে আমরা যখন পরীক্ষা করি, তখনই আমরা দেখি যে এটার মধ্যে খারাপ কিছু আছে কিনা। যদি দেখি যে না এরকম কোনো খারাপ কিছু নেই, তাহলে আমাদের সাবধান হতে হবে যে আমরা। আর যদি দেখি যে না আমরা যদি পারেক্টাল এক্সামিনেশন করি না, সেরকম কিছু নাই, তাহলে খুব বেশি ভয়ের কোনো কারণ নাই। অনেক সময় প্রোস্টাটিসের জন্য কোনো ইনফেকশন জনিত কারণও হতে পারে। তো সেই জন্য এটা নিয়ে খুব বেশি করার দরকার নেই, বরং আমাদের সার্ভেইলেন্সে থাকতে হবে। তাকে সবসময় একটা
পরীক্ষা নিরীক্ষার মধ্যে থাকতে হবে। জি স্যার। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার প্রাণাশীষ সাহা স্যারের কাছে আসছিলাম। স্যার সারা পৃথিবীতে এখন ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে, একইভাবে বাংলাদেশেও ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। তো স্যার আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বা ঝুঁকি কোন ধরনের পেশেন্টদের বেশি, এই সম্পর্কে একটু বলতেন। ধন্যবাদ। আমি প্রথমেই বিকন ফার্মাসিউটিক্যালস এবং 21 টিভিকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে সেপ্টেম্বর মাস হচ্ছে প্রতি বছর প্রোস্টেট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। এই মাসে এরকম একটা আলোচনা অনুষ্ঠান করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রোস্টেট ক্যান্সার এটা আমরা বলি ইনসিডেন্স, এর আক্রমণের হার, এটা সাধারণত আফ্রিকান আমেরিকান এবং ক্যারিবিয়ান অ্যানসেস্ট্রিতে বেশি হয়। এরপরে হয় হচ্ছে হোয়াইট রেসিস, দেন এশিয়ান রেসিস। এবং প্রোস্টেট ক্যান্সার হওয়ার জন্য কিছু রিস্ক ফ্যাক্টর আছে। রিস্ক ফ্যাক্টর হচ্ছে এইজিং ইজ এ মোস্ট রিস্ক ফ্যাক্টর, যে বয়স বাড়ার সাথে সাথে প্রোস্টেট ক্যান্সার হওয়ার হারটা বেড়ে যায়। জি স্যার। এরপরে আছে আপনার ফ্যামিলি হিস্ট্রি। জি স্যার। যাদের মনে করেন একজন অ্যাডাল্ট মেইলের অ্যারাউন্ড 50 ইয়ার্স, তার যদি ফ্যামিলিতে হিস্ট্রি থাকে যে তার ফাদার কিংবা তার ভাই প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত কিংবা প্রোস্টেট ক্যান্সার মারা গেছে, এদের অ্যাসোসিয়েশনটা ইউজুয়ালি ডাবল হয়। আরেক ধরনের ফ্যামিলি হিস্ট্রি আছে, যেই ফ্যামিলিতে ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার, প্যানক্রিয়েটিক ক্যান্সার এগুলি হয়, এদেরও অ্যাসোসিয়েশন বেশি হয়। এমন কিছু ফ্যাক্টর আছে যেগুলি অ্যাভয়েড করা যায় না, যেমন এজ, রেস, ফ্যামিলি হিস্ট্রি। কিন্তু কিছু কিছু ফ্যাক্টর আছে যেটা অ্যাভয়েড করা যায়, যেমন ধরেন রিকারেন্ট ইনফেকশনের ঘন ঘন ইনফেকশনের কারণে যদি ক্যান্সারের সৃষ্টি হয়, সেটা আমরা প্রিভেন্ট করতে পারি। আজকাল ওয়েস্টার্নাইজ লাইফস্টাইলে দেখা যাচ্ছে ক্রমান্বয়ে প্রোস্টেট ক্যান্সারের হার বেড়ে যাচ্ছে, ইনসিডেন্স। তো সেক্ষেত্রে আমরা এটা প্রতিরোধ করতে পারি। কিছু আছে ফুড হ্যাবিট, যেমন ডেইরি প্রোডাক্টস যদি আমরা বেশি খাই, এক্সেসিভ ক্যালসিয়াম যদি আমরা নেই, এবং এই জাঙ্ক ফুড যদি আমরা বেশি খাই, এগুলিতে কিছু কিছু অ্যাসোসিয়েশন পাওয়া যাচ্ছে। স্যার অসংখ্য ধন্যবাদ। আমরা প্রোস্টেট ক্যান্সার নিয়ে আরও অনেক কথা বলবো। প্রিয় দর্শক, সময় হলো একটা ছোট্ট বিরতি নেবার। বিরতির পর আমরা আবারও ফেরত আসবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, 21 টেলিভিশনের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি 21 টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ অনুষ্ঠান বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি নিবেদিত হেলদি লাইফ অনুষ্ঠানে। বিরতিতে যাওয়ার আগে আমরা আলোচনা করছিলাম প্রোস্টেট ক্যান্সার সম্পর্কে। এখন আমরা আমাদের এই রোগ সম্পর্কে আরও কিছু জানব। স্যার, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, প্রোস্টেট ক্যান্সারের যে রোগীগুলো তারা শুরুর দিকে অথবা যখন ক্যান্সারটা হয়ে যায়, এই সময় কি কি লক্ষণ নিয়ে তারা আমাদের কাছে আসতে পারে, যদি একটু সহজ করে বুঝিয়ে বলতেন। প্রথমে আমরা যদি আমাদের দর্শকদের বোঝার জন্য বলি যে প্রোস্টেট ক্যান্সার আমরা 3টা ভাগে ভাগ করি। লোকালাইজড, একেবারে প্রোস্টেটের সীমাবদ্ধ, আর কোথাও যায়নি। জি স্যার। আর হলো লোকো রিজিওনাল, আশেপাশের টিস্যুতে হয়তো একটু কিছু ইনভলভ হয়ে গেছে, কিন্তু এখনও দূরবর্তী কোনো স্থানে যায়নি। আর 3য় নম্বর এটা মেটাস্টেটিক, মানে ছড়িয়ে গেছে। তো যেগুলি খুবই লোকালাইজ থাকে তাদের প্রথমেই অনেকে ওই যে বিনাইন এনলার্জড প্রোস্টেটের মতো মনে করে, হাইপারট্রফি মতো মনে করে। দেখা গেলো যে পেশাব করতে গেলেও কিন্তু পেশাব হচ্ছে না, হেসিটেন্সি হচ্ছে, আবার আর্জেন্সি, রাতে হুট করে ঘুম থেকে উঠে গেল, তার মনে হয় যে পেশাব হবে, সেরকম যাবে। কেউ কমপ্লেন করে যে আমি যে পেশাব করলাম, খুব কষ্টে পেশাব হলো, কিন্তু পেশাবের সাথে দেখলাম রক্ত গেল। এবং কারো কারো আমরা বলি ইজাকুলেশন বা অথবা যে আমাদের বীর্য ত্যাগের সময়, সে সময় দেখা যে এর সাথে রক্ত মিশ্রিত, তখন আমাদের চিন্তা করতে হবে যে এরকম কোনো কিছু হয়েছে কিনা। যেগুলি লোকো রিজিওনাল, আশেপাশে আমরা একটু আগেও বললাম যে পেছনে আছে রেকটাম, আশেপাশে আরও যে সমস্ত স্ট্রাকচারগুলি আছে সেগুলিতে যখন ইনভলভ হয়
পায়খানা করতে আজকাল খুব সমস্যা হচ্ছে, অথবা পায়খানার সাথে দেখা গেলো যে রক্ত যাচ্ছে, বা বিভিন্ন রকম উপসর্গ, বিশেষ করে ব্যথা হচ্ছে, লো ব্যাক বলি আমরা, একদম পিছনের সবচেয়ে নিচের অংশে যে পেলভিক বোনগুলিতে ব্যথা হচ্ছে, যেহেতু এটা এখনো দূরবর্তী স্থানে যায়নি কিন্তু। আর যখন দূরে চলে গেল, সবচেয়ে বেশি যায় প্রোস্টেট ক্যান্সার হাড্ডিতে, হাড়ে সবচেয়ে বেশি যায়। তাছাড়াও আমাদের লিভারে যেতে পারে, ফুসফুসে যেতে পারে, এর মানে দূরবর্তী স্থানে যেমন অনেক। সুতরাং যাদের লোকালাইজ তাদের এক ধরনের সমস্যা, যাদের লোক রিজিওনাল তাদের এক ধরনের সমস্যা, আর যাদের দূরবর্তী স্থানে চলে গেছে তাদের আরেক ধরনের সমস্যা। স্যার, লক্ষণগুলোর সাথে কি বয়সের কোনো সম্পর্ক আছে কিনা? এটা বয়সের সম্পর্ক নাই, জি স্যার। এটা হচ্ছে স্টেজের সম্পর্ক। জি স্যার। যে আমরা বলি লোকালাইজ মানে এটা আর্লি স্টেজ, জি। যদি লোক রিজিওনাল বলি তাহলে বলে কিছুটা অ্যাডভান্স, কিন্তু একেবারেই মেটাস্ট্যাটিক না, এখনো দূরবর্তী স্থানে যায় না এটা। আর যখনই বললাম যে আমাদের অনেক দূরবর্তী স্থানে চলে গেছে, বিশেষ হাড্ডিতে চলে গেল, কারো লিভারে চলে গেল, কারো ফুসফুসে চলে গেল, তখন ফুসফুসে চলে গেল, সে লোক কী করবে? তার এখানে তো ব্যথা আছে, কষ্ট আছে, এর মধ্যে সে কাশতে কাশতে অস্থির হয়ে যাবে। আবার যা লিভারে চলে গেছে তার দেখা গেলো সব কিছু ক্ষুধা মন্দা, একেবারে খেতে কোনো কিছু রুচি হচ্ছে না, কারো কারো দেখা গেলো যে তার ইকটেরিক, তার কিছু জন্ডিসের ভাব দেখা গেছে, কারো কারো পেটে পানি চলে আসতেছে। তাহলে এই যে ডিস্টেন্ট মেটাস্টেসিস হয়, তার লক্ষণগুলি যদিও প্রোস্টেটে প্রাইমারি, কিন্তু তার যে স্থানে চলে গেছে সেখানে তার উপসর্গগুলি সে প্রেজেন্ট করছে। তার মানে স্যার, মূল অসুখের সাথে স্টেজেরও কিছু সম্পর্ক আছে এবং ওভাবেই হয়। স্যার ধন্যবাদ। স্যার, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আমরা এই রোগটা নির্ণয় করার জন্য কি কি পরীক্ষা নিরীক্ষা করতে পারি? রোগ নির্ণয়ের জন্য প্রাথমিকভাবে আপনারা উপসর্গের কথাগুলি শুনেছেন, ওই হিসাবে আমরা তাকে শারীরিক পরীক্ষা করি। শারীরিক পরীক্ষার একটা অঙ্গ হচ্ছে ডিআরই বলি আমরা, মলদ্বারে আঙ্গুল দিয়ে পরীক্ষা করা। এরপরে আলট্রাসাউন্ড করি, সেটা ট্রান্সরেক্টালও হতে পারে, ট্রান্সঅ্যাবডোমিনালও হতে পারে। এর সাথে আছে আমরা পিএসএটা মেজার করি। পিএসএটা আমরা দেখি, এটা টোটাল পিএসএ এবং ফ্রি পিএসএ, পার্সেন্ট পিএসএটা দেখি। দেখার পরে যদি আমরা সন্দেহ করি তাহলে আমরা একটা এমপি এমআরআই অফ প্রোস্টেট করতে পারি। এমপি এমআরআই প্রোস্টেট আমাদেরকে সাজেস্ট করবে যে তার পাইরেড স্কোর কত। যদি 3 to 5 হয় তাহলে আমরা তখন তার প্রোস্টেট বায়োপসিটা করি। বায়োপসিতে যদি আসে যে তার প্রোস্টেটিক কার্সিনোমা, তাহলে এখানে আমরা তার গ্রেডিং সিস্টেমে যাই, কত গ্রেড, বায়োপসি গ্রেড, তারপর স্টেজিং করি। স্টেজিংয়ের জন্য আমাদের আরও কিছু আর্মামেন্টেরিয়াম আছে, চেস্ট সিটি আছে, হোল বডি বোন স্ক্যান আছে, পিএসএমএ আছে। এগুলি করার পরে আমরা একটা স্টেজ নির্ধারণ করলাম। স্টেজ নির্ধারণ করার পরে পেশেন্টটাকে আমরা রিস্ক গ্রুপে ক্যাটাগরাইজ করি। রিস্ক গ্রুপটা কী কী দিয়ে করি? পিএসসি দিয়ে করি, তার হিস্টোপ্যাথোলজি দিয়ে করি, গ্রেড গ্রুপ দিয়ে করি, তার মেটাস্টেসিস স্টেজিংয়ের উপরে করি। এগুলি দিয়ে আমরা রিস্ক গ্রুপে ভাগ করি। গ্রুপ ভেরি লো রিস্ক গ্রুপ, লো রিস্ক গ্রুপ, তারপরে ইন্টারমিডিয়েট রিস্ক গ্রুপ, হাই রিস্ক গ্রুপ আছে। এখন আপনি বলতে পারেন এর পরবর্তী ট্রিটমেন্ট অপশনটা অ্যাকর্ডিং টু দি রিস্ক গ্রুপ। যেমন আমরা ভেরি লো রিস্ক গ্রুপে কোনো ধরনের তার ট্রিটমেন্টেই লাগে না, আমরা শুধু অ্যাক্টিভ সার্ভিলেন্সে রাখি, তাকে অবজারভেশনে রাখি। লো রিস্ক গ্রুপও আমরা কিছু কিছু ক্ষেত্রে সার্ভিলেন্সে রাখি, কিছু কিছু ক্ষেত্রে পেশেন্টের যদি লাইফ এক্সপেক্টেন্সি মোর দেন 10 years হয় তাহলে আমরা রেডিক্যাল প্রোস্টেটেক্টমি করতে পারি। এরপরে যদি ইন্টারমিডিয়েট রিস্ক গ্রুপে আসেন, এটাও ফেভারেবল ইন্টারমিডিয়েট রিস্ক গ্রুপে আমরা অবজারভেশনে রাখতে পারি, আনফেভারেবল ইন্টারমিডিয়েট রিস্ক গ্রুপ এবং হাই রিস্ক গ্রুপে আমরা যদি অর্গান কনফাইন্ড হয়, রেডিক্যাল ট্রিটমেন্ট, আইদার রেডিক্যাল প্রোস্টেটেক্টমি অর রেডিক্যাল রেডিওথেরাপি আমরা দিতে পারি। আর মেটাস্টেটিক যদি হয়ে থাকে, লোকো রিজিওনাল যদি মানে লোকালি অ্যাডভান্স হয়, কিছু কিছু ক্ষেত্রে আমরা সার্জারির সাথে তার এডিটি এবং রেডিওথেরাপি অ্যাড করতে পারি। আর যদি একদমই অ্যাডভান্স স্টেজ হয়, মেটাস্টেটিক হয়, তখন পেশেন্টের কন্ডিশন অনুসারে, লাইফ এক্সপেক্টেন্সি এবং পারফরমেন্স স্ট্যাটাস অনুসারে আমাদের রেডিয়েশন অনকোলজিস্ট স্যার, মেডিকেল অনকোলজিস্ট স্যার আছেন, ওনারা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট অপশন আছেন, সেগুলো অফার করে থাকেন। স্যার, চিকিৎসা সম্পর্কে আমরা আপনাদের কাছ থেকে আরও একটু শুনবো একটা ছোট্ট বিরতির পর।
প্রিয় দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। বিরতির পর আমরা আবার ফেরত আসব এবং প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা সম্পর্কে আমাদের শ্রদ্ধেয় স্যারদের কাছ থেকে শুনব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ইটিভির সাথেই থাকুন। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি 21 টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি নিবেদিত হেলদি লাইফ অনুষ্ঠানে। আমরা এবার আমাদের শ্রদ্ধেয় স্যারদের কাছ থেকে প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা সম্পর্কে কিছু জানতে চাচ্ছি। স্যার, চিকিৎসা সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলেন। ধন্যবাদ। এটা শুধু আপনার প্রশ্ন না, এটা আমাদের রোগীদেরও প্রশ্ন। জি স্যার। যে স্যার আমাকে কি করতে হবে। জি। তো আমরা যখন যারা স্পেশালিস্ট, আমি যখন ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে আমি সবসময় বলি যে ওনার স্টেজ কী, ওনার গ্লিসেমিক স্কোর কী, গ্রেড গ্রুপ কী, পিএসএ কত আছে, 10-এর নিচে না 10 থেকে 20 বা 20-এর উপরে, এর অনেকগুলি নিয়েই আমরা তখন চিন্তা করি তার সে কোন স্টেজে আছে। যখন দেখি এটা স্টেজ 1, তখন আমরা বলি যে তার জন্য অপশান দুটো। এক হলো রেডিক্যাল সার্জারি, পুরো প্রোস্টেটে ফেলে দেওয়া, আরেকটা হলো যে রেডিক্যাল রেডিওথেরাপি। তখনই রোগীর প্রশ্ন হয়, স্যার আমি কোনটা করব? আসলে দুটোই ভালো, দুটোর মোটামুটি ইফেক্টিভনেস একই রকম। কিন্তু আমরা বলি যদি আপনার বয়স 50 বা 60-এর মধ্যে হয় তাহলে আপনি সার্জারি করে ফেলাটা ভালো, যদি হেলদি থাকে, কোনো রকম তার শারীরিকভাবে অসুস্থ না থাকে সার্জারি করার ক্ষেত্রে, অথবা পেশেন্টের প্রেফারেন্স যে আপনি কোনটা করতে চান। কারো কারো সাইকোলজি কাজ করে জিনিসটা ফেলে দিলেই তো ভালো, তাহলে রোগটা চলে গেল। তো সেই জন্য অনেকে সার্জারি করতে চায়। ওকে, কোনো সমস্যা নেই স্যার, আমি সার্জারি করব না, আমি ভয় পাই স্যার, জীবনে আমি একটা সুই দেই নেই, এটা রক্ত যেতে দেখি নেই, আমি সার্জারি করব না। তার জন্য অপশান আছে। তার জন্য অপশান কি? আমরা বলি রেডিক্যাল রেডিওথেরাপি। আজকাল রেডিওথেরাপির অনেক, বিশেষ করে আমরা IMRT বলি, ওই ধরনের যেগুলি খুবই আমাদের একেবারে লোকালাইজড, আমরা বলি যে ক্যান্সারের যেখানে আছে সেখানে হাই ডোজ এবং আশেপাশে যে নর্মাল সেখানে সবচেয়ে লো ডোজ, সেটাকে নিশ্চিত করার জন্য আমরা IMRT বলি, ইন্টেন্সিটি মডুলেটেড রেডিওথেরাপি। সেগুলি দেওয়া যাবে। দুটোরই কিছু প্রস অ্যান্ড কনস আছে, ভালো মন্দ দুটোরে আছে। সেগুলি আমার কাছে মনে আমরা বিশদ আজকে আলোচনা নাইবা করি। আমরা শুধু যেটুকু বললাম যে ওই যে সমস্ত প্রস অ্যান্ড কনসগুলি আছে এগুলি মোটামুটি মেনে নেওয়ার মতো। কারণ একটা রোগ নিয়ে বয়ে বেড়াচ্ছ, রোগের চিকিৎসা করে যদি সামান্য কিছু সমস্যাও থাকে, এটা নিয়ে খুব আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তারপরে আমরা বলি যে যখনই আমরা বলি যে লোকো রিজিওনাল, যে এখানে আর সীমাবদ্ধ নয়, আমরা আশেপাশে আমরা মনে হলো যে এটা কিছুটা হয়ে গেছে, ছড়িয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমরা অনেক সময় বলি যে ADT, অ্যান্ড্রোজেন ডিপ্রাইভেশন ট্রিটমেন্ট। আমাদের এই যে প্রোস্টেট গ্ল্যান্ড, এই প্রোস্টেট গ্ল্যান্ডকে বেড়ে ওঠার জন্য আমাদের দরকার পুরুষের হরমোন অ্যান্ড্রোজেন, যেটা আমাদের টেস্টিস থেকে 95% আসে, আর কিডনির উপরে যে গ্ল্যান্ড আছে সুপ্রাগ্ল্যান্ড 5% আসে। যদি এই পুরুষের হরমোনটাকে আমরা যদি কাট করতে পারি, তাহলে ধরো প্রোস্টেট ক্যান্সারের তার বৃদ্ধি অনেকাংশে কমে যায়। সেরকম কি তাহলে অ্যান্ড্রোজেনকে করার জন্য আমরা কোনো ইঞ্জেকশনের ব্যবস্থা করতে পারি। তো যে অনেক সময় 3 মাস পর পর ইঞ্জেকশন দিই, অনেক সময় মাসে মাসে ইঞ্জেকশন দেওয়া যায়, মুখে কোনো ওষুধ দিয়ে দিই, দেখা হলো যে প্রোস্টেটটা ছোট হয়ে আসছে। তখন প্রশ্ন আসবে, যেহেতু ছোট হয়ে আসছে, তার গ্রেড গ্রুপ 9-10 ছাড়া অন্য যে কোনো গ্রেড গ্রুপে ইভেন তার সার্জিক্যাল অ্যাটেম্পও নেওয়া যায়। আর যদি 9-10 হয়ে যায়, আমরা বলি যে ইউজুয়ালি রেডিওথেরাপি। গ্রেড গ্রুপ যখন আমরা বলি গ্রেড গ্রুপ 5 যেটা গ্লিসেমিক স্কোর 9-10 যখন চলে যায়, গ্রেড 5 সেখানে আমরা বলি যেন সার্জারি করে লাভ নেই, মাত্রাতিরিক্ত বৃদ্ধি, সেই জন্য একে সার্জারি না করে বরং রেডিওথেরাপিতে চলে যাওয়া যায়। আর যেগুলি মেটাস্টেটিক একেবারে ছড়িয়ে গেল, ধরেন যখন হাড্ডিতে ছড়িয়ে গেল, অনেক পেশেন্ট এই অ্যান্ড্রোজেন ডিপ্রাইভেশন ট্রিটমেন্টও দেখা গেলো তার ব্যথা কমে যাচ্ছে, কিন্তু কারো কাছে যাচ্ছে না। সেটার কারণ হচ্ছে যে আমরা বলি ক্যাস্ট্রেশন রেজিস্ট্যান্ট প্রোস্টেট ক্যান্সার। তার অ্যান্ড্রোজেনিক যে হরমোন যেটা, পুরুষের যে হরমোন যেটা, সেটা কিন্তু নাগালের ভিতরে, অথচ তার কিন্তু
এই যে পিএসএ বেড়ে যাচ্ছে, তার অন্য অংশে আবার অ্যাটাক করছে, তাহলে আমরা বলি ক্যাস্ট্রেট রেজিস্ট্যান্ট প্রোস্টেট ক্যান্সার। তাহলে সেই সমস্ত ক্ষেত্রে যখন এই ধরনের কাজ হচ্ছে না, ধরেন হাড্ডিতে গেল প্রচণ্ড ব্যথা, আমরা সেই ক্ষেত্রে তখন কি করি, ওই ক্ষেত্রে যখন আমরা রেডিয়েশন দিই, দেখবেন যে 2-3টা দেওয়ার পরে তার মুখে হাসি ফুটল। অথবা যদি আমরা ঠিক আছে, যদি আমরা এই ক্যাস্ট্রেশন রেজিস্ট্যান্ট প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা আছে যেটা দিচ্ছি আমরা, সেটার সাথে আরও হয়তো অন্য অন্য অনেক ওষুধ বের হয়েছে এখন, অ্যাঞ্জুলোটেমাইড, অ্যাপোলোটেমারাইড, এই ধরনের অনেক ধরনের ওষুধ দিয়ে আমরা আবার তাকে ইয়ে করতে, এবং কেমোথেরাপি, বিশেষ করে আমরা বলি যে ডসিটেক্সল, তারপরে ক্যাবাজিটেক্সল, এই ধরনের অনেক ধরনের, চিন্তার কোনো কারণ নেই, খুব খারাপ অবস্থায় আপনি ভালো থাকবেন, এবং সেই জন্য আমরা বলি চিকিৎসা করুন, ভালো থাকবেন। জি স্যার। স্যার ধন্যবাদ স্যার। স্যার আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে চিকিৎসা সম্পর্কে যদি স্যার আপনি আমাদেরকে আরও কিছু বলতেন, এবং কি করলে এই রোগটা আমরা প্রতিকার করতে পারবো, প্রতিরোধ করতে পারবো, একটু ধন্যবাদ। প্রোস্টেট সংক্রান্ত যে কোনো সার্জারি, শল্য চিকিৎসা বাংলাদেশে সম্ভব, শুধু রোবোটিক ছাড়া, এবং শল্য চিকিৎসা বাদে রেডিওথেরাপি থেকে আরম্ভ করে কেমোথেরাপি, ইমিউনোথেরাপি সবই আমাদের দেশে অ্যাভেলেবল, এবং এটা সমন্বিত চিকিৎসার মাধ্যমে এই রোগগুলি নিরাময় করা সম্ভব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়াতে প্রতি 1000-এ 12 থেকে 13 জন সাধারণত ইনসিডেন্স হয়ে থাকে, আর এর মর্টালিটি রেটও খুব কম, এই সাউথ ইস্ট এশিয়াতে অ্যারাউন্ড 4। তো প্রোস্টেট ক্যান্সার নিয়ে আমাদের অত বেশি আতঙ্কিত হওয়ারও কিছু নেই, আমরা শুধু একটু হেলদি লাইফস্টাইল মেনটেন করার কথা বলা আছে। 50-র পরে যদি উপসর্গ হয় তাহলে আমরা স্ক্রিনিংয়ে যাব। ইউজুয়ালি 55 ইয়ার্সের আগে পিএসএ করার দরকার নেই, যদি করতে হয় তাহলে পারস্পরিক আলাপচারিতার মাধ্যমে করার জন্য বলা আছে। আপনি পিএসএটা করবেন রুটিনলি কখন, 55 to 69 ইয়ার্স পর্যন্ত করবেন, এর আগে পরে সাধারণভাবে করার দরকার নেই। প্রতিরোধ যদি করতে চান, আপনি ডেইরি ফুড, এক্সেসিভ ডেইরি ফুড, এক্সেসিভ ক্যালসিয়াম ইনটেক এবং ওয়েস্টার্ন লাইফস্টাইল অ্যাভয়েড করুন, পরিমিত পরিমাণ খাওয়া খান এবং শাকসবজি ফলমূল খান, অ্যাক্টিভ থাকুন, শারীরিকভাবে অ্যাক্টিভ থাকুন, তাহলেই এই সমস্ত সাথে কিছুটা অ্যাসোসিয়েশন প্রোস্টেট ক্যান্সারের আছে, তা হয়তো প্রতিরোধ করা সম্ভব হবে। স্যার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রোস্টেট ক্যান্সার সম্পর্কে আপনাদের কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম। আপনাদের সকলকে এবং দর্শক শ্রোতা মণ্ডলীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ যারা আজকের এই অনুষ্ঠানে আয়োজন করেছে, 21 টিভি, বিকন ফার্মাসিউটিক্যালস, আমাদের দর্শক যারা ধৈর্য সহকারে হয়তো শুনেছেন, যদি তাদের একটুখানি লাভ হয় আমরা নিজের কৃতার্থ মনে করব। ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, প্রোস্টেট ক্যান্সার সম্পর্কে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম। এই ক্যান্সারকে ভয়ের কিছু নেই, আমাদের দেশে সমস্ত চিকিৎসা এখন অ্যাভেলেবল আছে। আপনাদের সাথে আবার দেখা হবে 21 টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি নিবেদিত হেলদি লাইফ অনুষ্ঠানে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।